অরু হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলল, আওড়ালো। বলেছিলাম বিয়ে খেতে পারবো এই বুঝি। জবেদা বেগম হেসে বলেন, তা তো পারবি, এখন না হলেও পরে নিজের বিয়েও তো খাওয়া বাকি নাকি? অরুর মুখ থেকে আপেলটা পড়ে গেল ফ্লোরে। তন্ময়ও খানিক স্তব্ধ হলো বলে। সন্ধ্যার আজান পড়েছে মাত্রই। রাজশাহী হতে দুদিনের ব্যবসায়িক ভ্রমণ শেষ করে ফিরছে তন্ময়। গাড়িটা এখনো মাঝ রাস্তায়। বাড়িতে পৌঁছতে এখনো 30 মিনিটের পথ বাকি। তার ম্যানেজার সুমন নিস্তব্ধতা বজায় রেখে ড্রাইভ করছে। ওপরে বিদ্যমান কার মিররে ক্ষণে ক্ষণে আর চোখে এক পলক তন্ময়কে দেখে নিচ্ছে। গলাটা ভিজিয়ে নীরবতা ভেঙে সুমন থতমত কণ্ঠে আওড়ায়, স্যার, আমার কি যেতেই হবে? আপনার সাথে না গেলে হয় না? জানেনই তো বড় স্যার আমার দু চোখ দেখতে পারে না, কটমট করে চেয়ে থাকেন। পারলে আমার গলা কেটে তরল রক্ত পান করতেন। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। এতটুকু বলে থামে সে। বাকিটুকু মনের কথা মনের মধ্যেই আউড়ে বসে। আবার আপনার জন্য আমার জানটা কবজ হওয়ার রাস্তায় পড়ে আছে। কোনো দুঃখী কপাল নিয়ে যে আপনার বিবাহের দিনে ছিলাম না, থাকতাম না, আজ এই জ্বালা বয়ে বেড়াতাম। তন্ময় মৃদু হাসে, ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়। সুমনের ব্যস্ত মুখমণ্ডল দেখে এক নজর পুনরায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি রাখে। কিবোর্ডে আঙ্গুল চালাতে ব্যস্ত থেকেই বলে, আচ্ছা যেও না, ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, থ্যাংক ইউ, কাল ছুটি নাও। সুমনের চোখ মুখ জলজল করে ওঠে। চোখ দুটোতে নক্ষত্র ঘুরে ফিরে। গদগদ ভাব কণ্ঠে উপচে পড়ে। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেটে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটেই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা আছে। সাথে থাকছে দিনে 24 ঘন্টা আর সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচেই দিয়া আমার প্রোমোকোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটই পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। প্লিজ ডোন্ট মিস দিস অফার। আর অবশ্যই লিঙ্কটি ফার্স্ট কমেন্টে। ধন্যবাদ স্যার। মেসেজ টোনের ধ্বনিতে সেলফোনটা হাতে তুলে নেয় তন্ময়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সহস্র আনরিড মেসেজেস। বন্ধু বান্ধবদের সিলেট ট্যুরের প্রতি আশ্চর্যজনক আগ্রহ জন্মেছে এবারে। ওদের মধ্যে এতটা আগ্রহ, উন্মাদনা, উত্তেজনা এই প্রথম দেখছে তন্ময়। পূর্বেও সবাই মিলে বিভিন্ন জায়গার ট্যুর দিয়েছে। প্রফুল্ল হৃদয়ে উপভোগ করেছে এক একটি মুহূর্ত। তবে এমন আগ্রহ বোধে ব্যক্তিত্ব হারিয়ে ফেলার মতন অবস্থা পূর্বে তো ঘটেনি। ইতিমধ্যেই আবহাওয়ার আগাম হাবভাবে গবেষণা শুরু করেছে এক একজন। আবহাওয়ার গুঞ্জন উপলব্ধি করে দিন, তারিখ এবং সময় নির্ধারণ করতে শুরু করেছে। মাহিন সন্ধ্যার পরপর কল করেছে 4বার। তন্ময় ব্যস্ত থাকায় রিসিভ করতে পারেনি। এ যাত্রায় কল ব্যাক করলো। মাহিন ধরেছে তৎক্ষণাৎ। ফোনের ওপাশ হতে বেশ কয়েকটি দুষ্টু কণ্ঠস্বর ভেসে আসছে। সবগুলো বদমায়েশ একসাথে নির্ঘাত। তন্ময়ের আন্দাজ সঠিক করে রিহান উচ্চ গলায় বলে উঠল, বিবাহিত ব্যাচেলর শাহজাহান তন্ময় চাচা, আপনি কোথায়? আপনার মুখটা আমাদের একটু দর্শন করিয়ে যান প্লিজ। আপনার চেহারা না দেখে এক গ্লাস পানি গেলা সম্ভব হচ্ছে না। তৃষ্ণায় বুক ধকপক ধুকপুক করছে, তৃষ কাঁপছে। রিহানের বাক্যগুলোর পূর্ণতা মিলল না। মাহিন ঠাট্টার সুরে ওকে মাঝপথেই থামিয়ে শুধালো, আপনার ঈশ্বর যা কাঁপছে সেটি সম্পর্কে জানতে আমরা আগ্রহ বোধ করছি না। রিহানের মুখচুরে মেঘ ঘনিয়ে এলো। থেমে যাবার পাত্র সে নয়। মুহূর্তেই পাল্টা আক্রমণীয় গলার জবাবে বলে বসলো, আমার কি কাঁপছে সেটি জানতে তুই আগ্রহ বোধ করবি কেন? শাবা, তুই কি গে? গে নই বলেই শুনতে চাচ্ছি না।
রিহানের জবাব শোনার মতো মস্তিষ্ক তন্ময়ের আপাতত নেই। সে লং জার্নি করে ফিরছে কেবলই, প্রচণ্ড টায়ার্ড, শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচ ম্যাচ করছে। বন্ধুদের ঝগড়া শোনার মেজাজ এখন নেই। সে ধীরে সুস্থে বিনা বিনয়ী গলায় বলল, স্টপ ইট, কাজে কথা বলো, কল কেটে দেবো। ঝগড়া থামলো বুঝি? ক্ষণিকের জন্যে থেমেছিল সত্যি। পর মুহূর্তেই নিম্ন স্বরে রসিকতা শুরু হলো। শুনশান নীরবতায় দুষ্টু গলায় মাহিন প্রশ্ন করলো, বাসায় ফিরিসনি এখনো? এর জন্যই ফায়ার হয়ে আছিস। বউয়ের থোবড়া দেখা না অবধি তোর মুখে ভালো কথা আসবে না। রাতে কল দিব তাহলে, এখন রাখি। হে হে। ফোন পাশে রেখে পুনরায় ল্যাপটপে মনোযোগী হতে চাইল তন্ময়। পারল কই? বন্ধুর কথা মিথ্যে নয়, অরুকে দেখছে না 24 ঘন্টা পেরুচ্ছে। এর জন্যেও বোধহয় তার হাঁসফাঁস লাগছে। অস্থির হয়ে আছে বুকের ভিতরটা। তৃষ্ণায় যেন মানুষ ছটফট করে, ঠিক তেমন ভাবেই তার হৃদয় ছটফটিয়ে চলেছে। চোখজোড়া বুঝিয়ে সিটে এলিয়ে দিল মাথাটা। সে বাসায় বলেনি আজ ফিরছে। ওরও আজ সন্ধ্যায়ও কল করে বারংবার শোধাচ্ছিল কবে ফিরবে সে, আর কতদিন থাকবে। তন্ময় এড়িয়ে গিয়েছে প্রশ্নগুলো। ওকে সারপ্রাইজ করা যাবে বেশ। মোস্তফা সাহেব সংবাদপত্র পড়ছিলেন লিভিং রুমের সোফায় বসে। পাশেই আনোয়ার সাহেব বসে টেলিভিশনে খবর দেখছেন। ওহি সাহেব ভাঙাচোরা রেডিওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। তন্ময় সেই মুহূর্তেই বাড়িতে প্রবেশ করলো। ছেলেকে দেখে মোস্তফা সাহেব সংবাদপত্র ভাঁজ করে টি টেবিলে রেখে দিলেন। গলা উঁচিয়ে ডাকেন স্ত্রীকে, এই যে তোমার রাজপুত্র এসেছে, খাবার বারো। জবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। ছেলেকে দেখেই চোখ ছোট ছোট করে ফেলেন, কণ্ঠে বিষাদ নিয়ে শুধান, দুদিনে কেমন শুকিয়ে গেছিস বাবা? ঠিকভাবে খাওয়া দাওয়া করিসনি? ফ্রেশ হয়ে নিচে নাম, খাবার বাড়ছি আমি। আজ আসবেই জানালে তোর পছন্দের কিছু রান্না করতাম আমি। মোস্তফা সাহেব এক মত হলেন, মাথা দোলালেন দুবার ঘুরিয়ে ফিরিয়ে ছেলেকে পর্যবেক্ষণ করে। সকালেও কল করলাম, জিজ্ঞেস করলাম কবে ফিরবে, জবাব দিল। তন্ময় দুপাশে মাথা দলিয়ে মৃদু হেসে সিঁড়ি ধরে। অরুটা কোথায়? কণ্ঠ শুনেও নিচে নামছে না যে। কি ব্যাপার, এই অবেলায় ঘুমাচ্ছে নাকি? ব্রিফকেস হাতেই দোতলায় উঠে আসে। অরুর রুম বরাবর আসতেই এই মুহূর্তের জন্যে থামে পা জোড়া। দরজা চাপানো, নিশ্চয়ই ঘুমোচ্ছে। এটা ঘুমানোর সময়? এখন ঘুমাবে পড়ে পড়ে, আর রাতে সজাগ থাকবে শেওয়ালের মতো। তন্ময় পদচারণের ধ্বনি তুলল বড় চালাক চতুর ভঙ্গিতে। তার পাশের রুমটির দরজাটাও শব্দ করেই খুলল। তৎক্ষণাৎ অরুর রুমের চাপানো দরজাটা খুলে যায়। ফুলো ফুলো ঘুম কাতুরে নয়ন যুগল নিয়ে অরু হুড় মরিয়ে বেরিয়ে আসে। পায়ে জুতো নেই, এলোমেলো চুলগুলোর দুর্দশা হয়ে আসছে। ওনার করুণ অবস্থা। তন্ময়কে দেখে অবাক হয়েছে রয়। পরে কি নিদারুণ আনন্দময়ী আশ্চর্যতা ঘিরে বসেছে ওর ওই চোখ জোড়াতে। পাতলা ওষ্ঠদয়ে দীর্ঘ হাসির বিচরণ খেলে যায়। তখন প্রশ্ন করলাম কখন ফিরবেন, উত্তর দিলেন না কেন? আজই ফিরবো তাই। অরু ঠোঁট ফোলালো, অভিমানী গলায় আওড়ালো, আমি অপেক্ষায় ছিলাম তো। তন্ময় শুনল, কান শীতল অনুভব করলো। অনুভূতির স্রোত বইল হৃদয় জুড়ে। শান্ত হলো বক্ষ পিঞ্জোড়া। তৃষ্ণার্ত মন যেন জল পেল মুহূর্তেই। মরুভূমির মতন নিষ্প্রাণ ছটফটিয়ে চলা হৃদয় বায়ু বাতাস পেয়ে শান্ত স্থির হয়ে এলো। গভীর গলায় স্বতঃস্ফূর্ততা। অবসান ঘটালাম তো। অরু থামল না। চিন্তিত মুখে এগিয়ে এসে ক্লান্ত তন্ময়ের মুখমণ্ডল নিকট হতে দেখে প্রশ্ন করল, টায়ার্ড লাগছে? তন্ময়ের কাঠখড়ি হৃদয় কথা বলতে জানলে এতক্ষণ জবাব নিয়ে বসতো ঠিক। এই বলে তোকে দেখতে পেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল, একদম ম্যাজিকের মতো। আচ্ছা, তুই কি ম্যাজিশিয়ান অরু? আমার পার্সোনাল ম্যাজিশিয়ান, যাকে দেখলেই আমার সব রকম অসুখ দূর হয়ে যায়, যার কণ্ঠে সব রকম বিষাদ ভ্যানিশ হয়ে রয়। কি বিচিত্র আর আশ্চর্যজনক ব্যাপার, তাই না?
অর্ধখণ্ডিত চলচলন্ত চাঁদটি সুদূর আসমানে বসেছে। চাঁদের চারিপাশ জুড়ে ছোট বড় অজস্র নক্ষত্র। আবহাওয়া নাতিশীতোষ্ণ, মৃদু ঠান্ডা হাওয়ার এসে আরাম করেই গাটা ছুঁয়ে যাচ্ছে। মাত্রই গোসল সেরে বারান্দায় এসে দাঁড়িয়েছে তন্ময়। এত দূরের রাস্তা পেরিয়ে বাসায় ফিরে সর্বপ্রথম গোসল নেওয়াটা বাধ্যতামূলকই বটে। এভাবেও নিজের বাড়িটাই তার কাছে স্বস্তির শান্তির জায়গা। দুদিন ধরে হোটেল থেকে বিষাক্ততায় জর্জরিত তার অন্তর। ব্যবসায়িক কাজকর্মে বেরোলে ঠিকঠাক খাওয়া দাওয়াটুকুও হয় না। তার উপর আবার এবারে বন্ধু বান্ধবদের একের পর এক কল মেসেজেস তো আছেই। নিজেরা মিলে ট্যুর প্ল্যানিং কর, তা না করে তাকে বারংবার বিরক্ত করে যাচ্ছে সমান তালে। ওদের একটাই আবদার, অরুকে সঙ্গে নিতে হবে। অরুকে না নিলে নাকি এত বছরের বন্ধুত্বের ইতি ঘটাবে। আরে ভারী আশ্চর্যজনক তো, ওদের বন্ধু সে নাকি অরু। তন্ময় ওদের কাণ্ড কারখানা দেখে বিস্মিত না হয়ে পারছে না। এত পৈশাচিক উত্তেজনা আগ্রহবোধ ঠিক কই থেকে আসছে ওদের, সে জানে না। ওদের এত ব্যাকুলতা আকুলতা তার ঠিকঠাক হজম হচ্ছে না। কোথাও কিছু একটা ঝোল ওরা পাকাচ্ছে, এ বিষয়ে শতভাগ নিশ্চিত সে। বন্ধুদের ক্ষেত্রে তার সিক্স সেন্স কখনো ভুল হয়নি। আর এদিকে আর এক মাথা যন্ত্রণাদায়ক ব্যাপার স্যাপার হচ্ছে অরু। ব্যবসায়িক ট্যুরে গিয়ে ভীষণ ব্যস্ত ছিল সে। অরুকে সময় দিতে পারেনি, ভালোভাবে ফোনে কথাবার্তাটুকুও হয়নি। চোখ মুখ বন্ধ করে 3 দিনের কাজ 2 দিনে করে ফিরেছে বলেই এই দুর্গতি তার। তবে কি লাভ হলো? যার জন্যে সে করলো চুরি, সেই অভিমানী নারীই বলছে সে চোর। এত তাড়াহুড়োয় এতটা ডেসপারেটলি সে কাজ শুনে বাড়ি ফিরেছে, সেটা বুঝলে কি আর অভিমান ধরে পালাই পালাই করে? এই যে সে বাসায় এসেও পরিপূর্ণ নজরে দেখতে পেল না মহারানী ভিক্টোরিয়াকে। অভিমান করে তার সামনেই আসছে না। এমন করলে কি করে হয়? এই যে সে নিশাচর প্রাণীর মতো ছটফট করে মরছে, অরু কি তা বোঝে? আশ্চর্যজনক হলেও সত্য যে আজকাল তার রাতে ভালো ঘুম হয় না। ঘুমের পিছনে খরচ করা ক্ষুদ্র প্রচেষ্টা বিফলতায় নাম লেখালে সে আলগোছে মাঝরাতেই ল্যাপটপের সম্মুখে বসে পড়ে কাজ করতে, মাইন্ড ডাইভার্ট করার সামান্য চেষ্টা। তবে আজ কাজেও মন বসাতে পারছে না, তার দ্বারা হচ্ছেই না। তীব্রতর শূন্যতায় বক্ষস্থল জুড়ে বিদ্রোহ চলছে। গভীর রাতের প্রহর জানান দিচ্ছে কিছু একটা তার কাছে নেই, যা থাকবার কথা ছিল। কি নেই, কি থাকার কথা ছিল? এই প্রশ্ন দুটোর জবাব সে জানে বলেই কুণ্ঠিত। অরুটার ক্ষেত্রে বড্ড ভীত সে। সাহসী সে বরাবরই তুচ্ছ-তাচ্ছিল্য ওর সামনে। যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বেই দুবার তাকে ভাবতে হয়, সহস্রবার নিজেকে সংবরণ করতে হয়। তবে আজকাল আর নিজেকে সামাল দিতে ইচ্ছে হয় না। বারংবার ভেবে সিদ্ধান্ত নেওয়া ধৈর্যতে কুলোয় না। ভেতরের পৈশাচিক আত্মাটা তার নিশাচরী হৃদয়কে বিদ্রূপ স্বরে বলে ওঠে এই সময়, এত অপেক্ষা কেন তবে? কিসের জন্যে? ভেঙে ফেলো ধৈর্য। যা তুমি চাও তা তো কাছেই, ঠিক তোমার পাশেই, তোমার অপেক্ষায়। যাও, ছিনিয়ে নাও, আদায় করে নাও। শিলমোহর দেওয়া ওই নারী তো তোমারই। তন্ময় বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করে। এসি বন্ধ, সিলিং ফ্যান চলছে, বাতাসে দুলছে সাদা পর্দাগুলো। ইজি চেয়ারে বসলো হেলান দিয়ে, একটা সিগারেট ধরালো। সিগারেট সে একান্তভাবে খুব একটা খায় না, হঠাৎ করে বন্ধু বান্ধবদের পাল্লাতে পড়েই খায়। তবে আজকাল একাই 2-1টা খাচ্ছে অতিষ্ঠ হয়ে। চোখ দুটো বুঝে ইজি চেয়ারে হেলান দিল। অদেখা কি হিসেব নিকেশ করছে মস্তিষ্ক, তাও সে বুঝতে পারল না। সব শূন্য। চোখ দুটো খুলে দেখলো সামনেই ল্যাপটপ, গুরুত্বপূর্ণ একটা কাজ স্ক্রিনে। সেটি পড়ার ক্ষুদ্র চেষ্টা করলো এই যাত্রায়, তবে বিফলে গেল চেষ্টা। কনস্ট্রাকশন নেই। মিনিট খানেকের মধ্যেই চোয়াল শক্ত করে হঠাৎ করেই সজোরে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। অধৈর্য দৃষ্টি দেওয়াল ঘড়িতে ফেললো।
তিনটে নয়। তন্ময় ভাবে আর ভাবে, তবে সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। সে যদি আজ এতক্ষণ এই মুহূর্তে পা বাড়ায়, অরুটা এরপর থেকে আশকারা পেয়ে মাথায় চড়ে বসবে, বানরের মতন চুল টেনে মাথায় বসে ফুটবল খেলবে। নিজেকে আর দমিয়ে রাখবে না ও, তাকে পাগল করেই দম ফেলবে। জেনেও তন্ময় নিজ থেকেই পাগল হতে ইচ্ছুক। মন প্রাণ চাচ্ছে স্বেচ্ছায় পাগল হতে। মনস্থির হতেই তার মুষ্টিবদ্ধ হাত দুটো শান্ত হয়। ভারিক্কি পদক্ষেপ সহিত এগোয় দরজার দিকে। দরজাটা খোলাই ছিল। সে বেরিয়ে আসে। দরজাটা পুনরায় ভালোভাবে লাগিয়ে দেয়। অরুর রুমের দরজা সব সময় খোলা থাকে, আজও খোলা। তন্ময় ইতস্তত করে এক পলক, পর মুহূর্তেই দরজাটা খুলে ভেতরে পা বাড়ায়। ভেতরে ঢুকে দরজাটা বিনা শব্দে লক করে দেয়। রুমটা প্রচণ্ড শীতল এবং বড্ড আঁধারে। এই মেয়ের বদ অভ্যেস এসির টেম্পারেচার কমিয়ে রাখা। ওকে সে বারংবার করে বলেছে 16 এর নিচে যেতে না। কে শোনে কার কথা? তন্ময় বাতি জ্বালালো অনুমান ধরে। ওরও বিছানায় অমদে ঘুমোচ্ছে, একটা সাদা কম্বল গায়ে টানা বুক পর্যন্ত। পশ্চিমে মাথা, উত্তর দিকে ওর পা জোড়া। চুলগুলো এলোমেলো হয়ে আছে বার্ড নেস্টের মতন। মুখটা সামান্য হা করে রেখেছে। খুব সুন্দর স্বপ্ন দেখছে হয়তোবা। মিটি মিটি হাসছে একটু পর পর। এই দৃশ্যে তন্ময়ের সুগভীর চোখ দুটো হেসে ওঠে। পাল্লা দিয়ে ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হয়। সে ধীর পায়ে এগোয় বিছানার দিকে। হঠাৎ করেই চোখে পড়ে অরুর পিঠের নিচের টি শার্টটায়। কালো রঙের একটা টি শার্ট। টি শার্টটা অবশ্যই তার। কখন এনেছে কে জানে। তাকে এতই মিস করলে এমন আরামদায়ক ঘুম কিভাবে দিচ্ছে? হ্যাঁ, নাক টেনে মুখ খুলে হেসে হেসে দিবা স্বপ্ন দেখা হচ্ছে। অপদার্থ। তন্ময় বসলো ওর মাথার কাছটায়। মাথার বালিশটা দক্ষিণে পড়ে আছে। প্রায়শই সাবিহা রুবি বলতো অরুর ঘুমের নাজুক অবস্থা, ওর পাশে ঘুমানো অসম্ভব। আজ সে নিজ চোখেই দেখলো মেয়েটার ঘুমের দুর্গতি কোন লেভেলে পৌঁছিয়েছে। একা যতদিন আছে ঘুমোক শান্তি মতো। তন্ময়ের সাথে ঘুমোলে ওর ঘুমের ব্যালেন্স ঠিক করিয়ে ছাড়বে। সারা রাত বুকের মধ্যে চেপে রাখবে। এমন ছোটাছুটি কিভাবে করবে তাই দেখবে। এবেলায় হাত বাড়িয়ে ওর ফুলো ফুলো গাল ছুলো। ক্ষুদ্র শক্তি প্রয়োগ করে গাল টেনে ধরল। ওরও ঘুমের ঘোরেতেই গোঙালো। কপালে বেশ কয়েকটি ভাঁজ পড়ল। মাথাটা ঘুরিয়ে অন্য পাশ ফিরে গেল। তন্ময় হেসে তখন ঝুঁকল ওর দিকে। কানের কাছে চুলগুলো সরালো নরম হাতে। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিল। ডাকলো মৃদু স্বরে। অরু, তার ডাকের জবাব আসে না। নিস্তব্ধতা তখনও বিরাজমান। তন্ময় পুরুষালীর স্বরে ধ্বনি তুলে হাসে। গভীর নিদ্রায় মনোনিবেশ প্রেয়সীর গালে আঙ্গুল বোলাতে বোলাতে এক মনেই বলে, তুই না উঠলেই বরং আমার জন্য মঙ্গল, বেঁচে যাব। একথা বলেই মুখটা নামিয়ে চটপট কিছু চুমো বসায় অরুর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী জুড়ে। অরুর চোখের পাপড়ি যুগল কাঁপে সামান্য। পর পর চমকে কাঁচা ঘুম ভাঙা চোখ দুটো মেলে তাকায়। কয়েকবার সরলভাবে পলক ফেলে। চোখ দুটো আলো সইতে খানিকক্ষণ সময় নেয়। তন্ময়ের হাসি হাসি মুখটা স্পষ্ট হতেই অরুর চেহারার রং দৃশ্যমান ভঙ্গিতে পাল্টে যায়। কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে। অবিশ্বাস্য চোখ দুটো পলক ফেলতেও দ্বিধান্বিত যেন। তন্ময় ভ্রু তুলে শুধালো, তোর সুইট ঘুমে ডিস্টার্ব করলাম? ওর নিভু নিভু চোখ দুটো উৎসুক হয়ে চেয়ে আছে। আকুলতা, অধীর ব্যাকুলতা স্পষ্টত ওই দৃষ্টিতে। ওর ওই ব্যাকুল দৃষ্টি যেন তার নামে লেখা সর্বনাশী ভাতা। আশ্চর্য, তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ধকধক করলো কেন? ওরও এক ঝটকায় উঠে বসে যখন বুঝতে পারে সামনের ব্যক্তি স্বয়ং তার তন্ময় ভাই, ভ্রম নয়। পরপরই এক লাফে দুহাত বাড়িয়ে তন্ময়ের গলা জড়িয়ে ধরে। তন্ময় কিছুটা সময়ের জন্য হতবাক হলেও পর মুহূর্তেই দুহাতে অরুকে জড়িয়ে নেয় বক্ষে। ডান হাতটা নিজের মতন
তখন অরুর মাথার পেছনটা বোলাতে থাকে আদুরে ভঙ্গিতে। শান্তিতে চোখ বুজে আসে তার। সব রকম শূন্যতা ব্যাকুলতা উড়ে কই যেন পালিয়েছে। অরুর মিনমিনে কণ্ঠে অভিমান স্পষ্ট। ফিরে আমাকে একটিবার খোঁজেননি। তন্ময়ের কণ্ঠ রাতের আধারের চেয়েও গভীর নিভু। খুঁজেছি। মিথ্যে। আপনি আমার থেকে দূরে গেলেই বাঁচেন, আমি সব বুঝি। তন্ময় ওর অভিমানের সম্মুখে অসহায়। তুই কিছুই বুঝিস না। ওরও এক প্রকার তন্ময়ের কোলে বসে, মাথাটা তন্ময়ের ঘাড়ে। এ যাত্রায় মাথা সরিয়ে এনে মুখোমুখি হলো তন্ময়ের। ফোলা ফোলা লাগছে চোখ দুটোতে, যেন পৃথিবীর সব মায়া বিরাজ করছে। তন্ময় ডানে হাতের আঙ্গুল দিয়ে অরুর চোখ দুটো ছুঁয়ে দেয়। ওরু অভিমানী গলায় প্রশ্ন করে। তাহলে বলুন, আমাকে মিস করেছেন? তন্ময় মৃদু স্বরে খাদে নামিয়ে নির্নিমেষ চেয়ে বলে ওঠে। মুখে বলবো নাকি করে দেখাবো? ওরু অবুঝের মতন চেয়েছিল। আগা মাথা বোঝবার পূর্বেই এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটে গেল। নিজেকে আবিষ্কার করলো বিছানায়। ধাক্কাটা সামলে ওঠার আগেই পরপর যা ঘটেছে তা দেখার মতো সাহস তার চোখ দুটোর হলো না। শক্ত করে বুঝে নিয়েছে আপন গতিতে। হাত দুটো তন্ময়ের গলা ছেড়ে কাঁধের শার্ট মুষ্টিবদ্ধ করে চেপে রেখেছে। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। তার ওষ্ঠদয়ে নিঠুরভাবে আক্রমণকারী ঠোঁটজোড়া অধৈর্য অবিন্যস্ত ব্যাকুল। নিবিড়ভাবে ছুঁয়েই ক্ষান্ত নয়, হুটহাট কামড় বসিয়ে দিচ্ছে। কামড়ে দিয়ে পরপরই গভীর চুম্বনের স্পর্শে ব্যথাটুকুর নিবারণ করছে। তার মস্তিষ্ককে শূন্যে নিয়ে যাচ্ছে। তন্ময়ের সুঠাম বেখিয়ালি হাত দুটো স্থির নেই। চঞ্চল হাত দুটো অরুর পেটের দিকটা অশালীনভাবে ছুঁয়ে যাচ্ছে। নরম তুলতুলে পেটে তার থাবা যেন হিংস্র বাঘের ন্যায়। অরু সেই স্পর্শ থেকে পালাতে উদ্যত। মোচড়ে উঠে পালাতে চাওয়া ছোট্ট খাট্ট দেহেখানা তন্ময় নিজের মধ্যে জাপটে নিল। নিষ্ঠুরভাবে পালানোর সব সুযোগ বন্ধ করে দিল। এক দীর্ঘ চুমুর সমাপ্তি ঘটিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে এখন। অরুর বুকের ওঠা নামার গতি দ্রুত। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে এখনো। চুম্বিত লালিত ভেজা ঠোঁটে দৃষ্টি পড়তেই ফের চটপট চুমু খেলো তন্ময়। গভীর কণ্ঠখানা নেশাক্ত শোনালো। কতটা মিস করেছি বোঝা গেল? অরুর চোখ দুটো আরো কুঁচকে গেল। কপাল ঠোঁট কাঁপলো ঠোঁট জোড়া। তন্ময় হাসে। লালচে ঠোঁট জোড়াতে বুড়ো আঙ্গুল ছুঁয়ে বলে। কথা যখন বলবি না তবে থাকার কি দরকার? চলেই যাচ্ছি। তন্ময় ভান ধরে ওঠার। মরার মতন পড়ে থাকা অরু মুহূর্তেই হকচকিয়ে ওঠে। দুহাতে পুনরায় জড়িয়ে ধরে তন্ময়ের গলা, নিচের দিক টেনে এনে বুকে মুখ লুকোয়। লজ্জায় কুণ্ঠিত কণ্ঠে আওড়ায়। যাবেন না, গেলে আর কখনো কথা বলবো না। তন্ময় তাজ্জব হবার ভনিতা ধরে শুধায়। পারবি তুই? অরু নিরুত্তর, শুধু তার হাতে বাঁধন দৃঢ় হলো। মুখটা গভীরভাবে বুকে ঢোকালো। কদিনের নির্ঘুম চোখজোড়া যেন ঘুমের সন্ধান খুঁজে পেল। মিনিটের মধ্যেই গভীর ঘুমে বুঁদ হলো। অরু মাথাটা এক ফাঁকে উঁচিয়ে তাকালো। ফিসফিস করে ডাকলো। তন্ময় ভাই। ঘুমিয়েছে মানুষটা, কি ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। মায়াই অরুর বুকের ভিতরে স্রোত বইছে। সে হাত উঁচিয়ে চুলগুলো টেনে দিল। এতে যেন তন্ময় আরাম বোধ করলো। আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল অরুর পাতলা কোমর। এতে অরু কেঁপে উঠলেও নড়বার সাহসটুকু করল না। দরজায় কড়াঘাতের ধ্বনি। দীপ্তর বাচ্চা বাচ্চা কণ্ঠেশ্বর শোনা গেল। আজ শুক্রবার, সবাই বাসায়। তন্ময়ের ঘুম ভেঙেছে দীপ্তর কণ্ঠে। হাত ঘড়িতে 7:15। বাতি জ্বালানো, রাতে নেভানো হয়নি। অরু তাকে চাপটে শুয়ে আছে, মাথাটা তার বুকের মধ্যিখানে, কম্বল তোছনের গায়ের ওপর। এই দৃশ্য যেন তার স্বপ্নের একাংশ। কি সুন্দরভাবে বাস্তবে রূপান্তরিত হলো। তন্ময় নির্নিমেষ দেখল অরুর ঘুমন্ত মুখটা। বাচ্চাদের মতো ঘুমোয়, অবশ্যও তো বাচ্চাই। হাত উঠিয়ে চুলগুলো ঠিক করে দিতে নিতেই শুনল দীপ্তর কণ্ঠ।
তার ঘরের দরজায় করাঘাত করে ডাকছে তাকে। এবার বেরোনো দরকার। তার পিতা শাহজাহান মোস্তফা দেখে নিল সর্বনাশ, মুখের ওপর অপমান করবে, এভাবেই কটাক্ষ করে বেড়ায় চাচাতো বোনের ওপর কুনজর দেওয়ার জন্য। তন্ময় আলগোছে অরুকে নিজের বুক থেকে বালিশে শোয়ালো, বিছানা থেকে নেমে এলো, ঝোঁকে ওর গায়ে কম্বলটা মেলে দিল, কপালে চুমু খেয়ে নিল ঝটপট। বাতি নিভিয়ে খুব ধীরে সুস্থে দরজা খুলল। এক পলকেই নিজের রুমে চলে এলো চোরের মতন। বাহ বাহ, কি অসাধারণ উন্নতি! দিন শেষে নিচু বাসায় চোরের মতন যাতায়াত করতে হচ্ছে। বারান্দায় দাঁড়ানো তন্ময় একটা ইম্পর্টেন্ট কলে ছিল। বেডরুম থেকে চাপা গুঞ্জন শুনতে পেল। কলে কথা শেষ করে ফিরতেই দেখলো অরু এসেছে। হাসি হাসি মুখ, সাদা একটা কামিজ পরনে, সুন্দর করে কাজল পড়েছে, সাত সকালে মিষ্টি লাগছে দেখতে। মুহূর্তেই তার পা দুটো তার নামে বিদ্রোহ ঘোষণা দিল। লিখিয়েছে বিপক্ষীয় দলে নাম। পাঁচোরা অরুর দিক মনের সুখে এগোচ্ছে এক চিত্তে। অরুর কাছাকাছি এসে হাতটা ধরবে, কিছু বলবে, তখনই হুড় মুড়িয়ে প্রবেশ করলো সাবিহা, রবি আর দীপ্ত মহাশয়। তিনজনের হাতেই শরবতের গ্লাস। তন্ময় এ যাত্রায় খেয়াল করলো অরুর ডান হাতেও শরবতের গ্লাস। নিশ্চয়ই কোনো মতলব পাকিয়ে এসেছে তিনজন। তবে কি মতিগতি নিয়ে এসছে বুঝতে পারছে না সে। অরুর থেকে দৃষ্টি সরিয়ে চেয়ারে বসতে নিয়েই সন্দেহজনিত গলায় প্রশ্ন করে বসল। ব্যাপার কি তোদের? কি পয়তারা করে এসেছিস? অরুই অসন্তুষ্ট হয়ে গেল, চোখ মুখ ছোট ছোট হয়ে এলো ওর, কপালে ভাঁজ ফেলে বিরক্ত কণ্ঠে জবাবে বলল, কিসের পায়তারা? আপনার হালচাল জিজ্ঞেস করতে আসতে পারি না? আজকাল দেখি মানুষের ভালো চাইতে নেই। তন্ময় ডান ভ্রু তুলে অবাক হওয়ার ভান করল। তাই বুঝি? ওকে, জিজ্ঞেস কর, আমি শুনছি। তারপর বেশ আগ্রহের সাথে চেয়ে রইল মেরুদণ্ড সোজা করে। সাবিহা ফিক করে হেসে ফেলল। তার হাসিতে যোগদান করলো রুবিও। ওদের হাসির ধ্বনিতে অরুর অসন্তুষ্টি বাড়ল বলে। সবাই মিলেমিশে পায়তারা করে এসেছিল তন্ময়কে জব্দ করবে, অথচ এখন তাকে রেখে সবাই তন্ময়ের গাড়িতে চড়ে বসে, তাকেই জব্দ করছে। এই তো বেইমানি। অরুর মুখটা অমাবস্যায় ডুব দিল। অভিমানী চোখে সব কয়টাকে দেখে হন হনিয়ে বেরিয়ে গেল। হাসতে হাসতে পিছু ডাকলো সাবিহা। কে শোনে কার কথা? রুবি হাসতে হাসতে ফট করে বলে ফেলল, ভাইয়া, তোমার বউ তো রেগে চলে গেল। তন্ময় গম্ভীর মুখে রুবির দিক চাইতেই রুবি চুপসে গেল। শরবতের গ্লাস হাতেই পালালো। লবণাক্ত শরবত দেবার মতো দুঃসাহস তার নেই। রুবির দেখা দেখি দীপ্তও লবণে গোলানো শরবতটি নিয়ে পালালো। সাবিহা ওদের কাণ্ড দেখে হাসলো। মায়ের বানানো শরবতের গ্লাসটা এগিয়ে দিল বড় ভাইয়ের দিকে। তন্ময় গ্লাসটা নিয়ে ভ্রু তুলে প্রশ্ন করল, কি হয়েছে? ওরা লবণের শরবত এনেছে তোমাকে খাওয়াবে বলে, এখন দেবার সাহস নেই তাই পালিয়েছে। তন্ময় এক টানে শরবতটা শেষ করলো। সাবিহা গ্লাসটা নিয়ে বেরোতেই নিচ্ছিল তন্ময় অপ্রস্তুত গলায় পিছু ডেকে বলল, অরুকে পাঠিয়ে দিস তো। সাবিহা মিটি মিটি হেসে বেরিয়ে যায়। তন্ময় উঠে দাঁড়ায়, ল্যাপটপটা বিজনেস ব্যাগ থেকে বের করে ফের চেয়ারে এসে বসে। অরু এসেছে গুনে গুনে 3 মিনিট পর, দরজার সম্মুখে দাঁড়িয়ে, হাতে শরবতের গ্লাস। তন্ময় তখনও ল্যাপটপ স্ক্রিনেতেই নজর রেখে মাথা তুলে তাকায় না, তবে অনুভব করতে পারছে না চেয়েও অরু তার চেয়ারটির সামনে এসে দাঁড়িয়েছে। সজোরে শরবতের গ্লাসটা টেবিলের ওপর রেখেছে। এতে শরবতের জল উপচে বেরোয় ছিটে ফোঁটা হয়ে। তন্ময় এবারে চোখ উঠিয়ে চায়। ভ্রু তুলতেই অরু গমগমে গলায় শুধায়, আপনি কি চোখ গরম করে চাইছেন? তন্ময় সাবলীল ভাবেই বলে। তোর কি তাই মনে হচ্ছে? অরু জবাব দেয় না, শুধু থমথমে মুখে চেয়ে রয়।
তার নয়ন যুগল চিৎকার করে জানান দিচ্ছে তারা অভিমানে জর্জরিত। দুটো কারণে তার অভিমান জমেছে। প্রথমত, তাকে না বলেই না জানিয়েই চলে গিয়েছিল, আর দ্বিতীয়ত তখন তাকে নিয়ে ওভাবে রঙ্গ তামাশা করেছে। তন্ময় প্রশ্নাত্মক দৃষ্টিতে তখনও চেয়ে জবাবের আশায়। জবাব না দিয়ে অরু আশ্চর্যজনক এক কাণ্ড ঘটিয়ে বসে। চট করে তন্ময়ের কোলে বসে পড়ে। দিন দুপুরে এহেন কাণ্ডে শুধু হতবাগ নয়, তন্ময় কিং কর্তব্য বিমূঢ়। অরুর হাত দুটো আমোদে তার গলা জড়িয়ে ধরেছে। ঋণ ঋণে মিনমিনে পেয়েলি কণ্ঠস্বর জুড়ে অভিমান। আমাকে সকালে ডাকেননি কেন? তন্ময় দরজার দিকে তাকায়। দরজাটা পরিপূর্ণভাবে খোলা। এই দিন দুপুর বেলাতে যে কেউ যখন তখন চলে আসবে। এসে তাদের এই অবস্থায় দেখে ফেললে এক বিশ্রী পরিস্থিতি দাঁড়াবে। তা কি আর বুঝবে এই অবুঝ মেয়ে? কাণ্ডজ্ঞানহীন অপদার্থ একটা। সে তড়িৎ স্বরে তারা দেবার ভঙ্গিতে বলে, ওঠ, আগে ওখানে বস, তারপর বলছি। ওরও যেন শোনেও শোনেনি। তার লাজুক মুখাবয়ব জুড়ে সরলতা, যেন এই দুনিয়ার কিচ্ছুটি সে বোঝে না, শোনে না। তন্ময় পূর্বেই আন্দাজ করে নিয়েছিল তার গতকালকের আগ বাড়ানোর পরিণাম কি হবে, মাসুল কি দাঁড়াবে। তারপরও স্বেচ্ছায় এই মুসিবত সে বড় আমোদেই কাঁধে এনেছে। অবশ্য মুসিবত হলেও উপভোক্ত করছে। তন্ময় ঢোক গিলে অবলীলায়, মুখে এক বললেও তার পুরুষালী বেহায়াপনায় সুউচ্চ হাত দুটো ইতিমধ্যেই অরুর পাতলা কোমরখানা জড়িয়ে নিয়েছে। মুখে সে পুনরায় বলে অসহায় গলায়,